আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, হাজির হয়েছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। আমি আঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ক্লাস করার জন্য প্রস্তুত হও। আমি বরাবরের মতো আসছি তোমাদের বাংলা ক্লাস করতে। আজকে আমি যে অংশটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের যে গত ক্লাসে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়িয়েছিলাম, 2 বিঘা জমি। সেই কবিতাটির সম্পূর্ণ অংশ আমি শেষ করতে পারিনি। সেই বাকি অংশটুকু আমি পড়াবো, তার সাথে তোমরা কবিতাটির মূল ভাব এবং কিছু প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আসে সে সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে আমরা এবার পড়ায় চলে যাই। আজকে কবিতা হচ্ছে 2 বিঘা জমির শেষ অংশ, অর্থাৎ কবিতার নাম 2 বিঘা জমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম এই কবিতাটির যে 90 পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠার প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, এই কবিতার লাইন পর্যন্ত আমরা এখন তারপরের অংশটুকু পড়বো, আবৃত্তি করবো এবং আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। তাহলে এখানে কি বলতেছে কবি, যে ওই গাছের তলে, আম গাছের নিচে বসার পরে তার চোখে জল আসলো, নয়নের জলে, এবং কিছুটা তার মনটা শান্ত হলো, অর্থাৎ যে কষ্টে ছিল সেই কষ্ট একটু হলেও কমে গেল। তারপরে তার কি মনে হচ্ছে তখন, যে ছোটবেলা থেকে যেখানে সে বড় হয়েছে সেই বালককালের কথা তার মনে পড়তেছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আঙ্কুর আবার ধুম। অর্থাৎ উপের সাথে কিন্তু আমারও মিল আছে। ছোটবেলায় আমিও এরকম জ্যৈষ্ঠের ঝড় যখন আসতো তখন কিসের বজ্রপাত, কিসের বৃষ্টি, দেখবা যে এর মধ্যেই দৌড়াদৌড়ি করে কত আম কুড়ানো যায়, সেই চেষ্টা আসলে সেই সময়টা আসলে সবারই মনে আসে, স্মৃতি তাদের করে দেয়। আমরা এখানে উপেনকেও দেখতে পাই যে সে সেখানে বসে তার যে বালককালের যে স্মৃতি সেটা সে হাতড়িয়ে বেড়াচ্ছে। সেই সমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সেই দুপুর বেলায় সে তার মনে পড়তেছে যে ছোটবেলায় তারা পাঠশালা পলায়ন, অর্থাৎ সেই সময়টা আসলে সবারই আসে এই জীবনটা। যখন আমরা বিদ্যালয়ে যাই তখন মনে হয় যে যাই একটু পালাই, আজকে গাছতলায় যে গাছের আম পানি বা জাম পানি যে কিছু করি। সেই জীবন আসলে চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। তখন সে গাছের নিচে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা বাতাস আসে এবং 2টি পাকা নিচে পড়ে, অর্থাৎ তার কোলের কাছে পড়ে যায়। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। এবং তখন সে আম দুটো দেখে আসলে বুঝলো যে আমার মা আমাকে চিনতে পারছে এবং আমাকে চিনে সে হচ্ছে তার যে 2টা আম তাকে দান করলো, এই স্নেহে সে আছে বারে তাকে মাথা ঠেকিয়ে প্রণাম করতেছে। হেনকালে হায় যমদূত প্রায় বারে কোথা হতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। ঠিক তখনই যমদূত বলা হয়েছে। এখানে যে বাগানের মালিক, বাগান দেখাশোনা করে, সে আসলে যমদূত মানে বলা হয় যে মানুষের জান নিয়ে যায়, এরকম মৃত্যুদূত। এসে এই যে তাকে মানে গালাগালি শুরু করে দিল। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব। তখন সে মনে মনে ভাবতেছে যে আমারই সব ছিল, তাকে দিয়ে দিলাম, কিন্তু এটা নিয়ে আবার আমার সাথে চিৎকার করছে। চিনিল না মরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবুছি ফাঁদে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ।
তখন এই যে সন্ন্যাসী বেশি উপেন তাকে আসলে চিনতে পারে না যে এই জমির মালিক সে, এবং সেখানে সে বড় হয়েছে। তখন তাকে ধরে নিয়ে গেল মালিক কোথায়, এই রাজার কাছে, যে আসলে পরিষদ শহর তার যে রাজ পরিষদ পরিচালনার যে কমিটিরা ছিল তাদেরকে সাথে নিয়ে এসে পুকুরে মাছ ধরতে ছিল ছিপে। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। অর্থাৎ বাবু রাজা যে যেটুকু বলতেছে তার থেকে তার যে চামচা বলে আর কি, এগুলা পারিষদ বর্গ, পরিষদের সদস্যরা তারাই বেশি বলতেছে যে কে মারতে হবে, কে খুন করে ফেলতে হবে, গাছের আম পেরেছে। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়, বাবু খায় এসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। সে তখন আসলে বলল যে আমি আসলে দুইটা আম আমাকে ভিক্ষা দাও মহাশয়, আমি তোমার কাছে এই দুইটা আম ভিক্ষা চাই। তখন বাবু হাসতেছে, বলতেছে যে আসলে বেটা তুমি সাধু বেশে চোর সাজছ। অর্থাৎ এখানে সন্ন্যাসীকে চোর বলা হয়েছে। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসিয়েছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু বলে আজ, আমি আজ চোর বটে। তখন সে যে চোখে জল এনে চোখের জলে ভেসে সে মনে মনে বলতেছে যে এই ছিল মোর ঘটে, আমার এই ছিল কপালে, যার জন্য তুমি আজকে হলে সাধু আর আমি হলাম চোর। আসলে যুগে যুগে কালে কালে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর লোক থাকে যারা মানুষকে শোষণ করতে বা প্রভাব প্রতিপত্তি দেখাতে ভালোবাসে, এবং সেটা দেখিয়ে তারা তারা নিজেরাও সম্পদশালী এবং তারা আরো সম্পদশালী হতে চায়। সেটা তার যারা ধরো কৃষক থাকুক, পরাজিত শ্রেণী থাকুক, তাদের মালামাল বা সম্পদ সব লুট করে তারা আরো সম্পদশালী হয়, এবং তারা অর্থ শক্তি বিভিন্ন দাপটে, লোকবলের দাপটে দেখবা যে তারা ন্যায়কে অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করে এবং ন্যায়কে অন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করে। এবং এই কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টাই মূলত তুলে ধরেছেন। এখানে আমরা দেখি যে এই যে কবিতাটি আমরা পড়লাম শিক্ষার্থীরা, এই কবিতাটি পড়ার উদ্দেশ্যই কিন্তু এটা যে আসলে শোষক শ্রেণীর যে নিষ্ঠুরতা, শোষক শ্রেণীর যে গরিবের প্রতি দুর্দশা, গরিবদের প্রতি যে নির্যাতন, সেই সম্পর্কেই কবি এখানে তুলে ধরেছেন কাহিনীকারে বা কাহিনী হিসাবে কবিতায় তুলে ধরেছেন। এবং তিনি আমাদের এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে মানুষের প্রতি সহানুভূতিশীল হব। যদিও আমি ধরো আমরা অনেক টাকার মালিক হলাম, জমির মালিক হলাম, কিন্তু আমি মানুষ, যার জমি নাই, যার টাকা নাই, সেও মানুষ। এই যে একটা মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া, এই শিক্ষাটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়, এবং এই শিক্ষাটা আমরা সবাই গ্রহণ করব। এবং এই 2 বিঘা কবিতাটি কবির কাব্যগ্রন্থ চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 বিঘা জমি কবিতাটি নেওয়া হয়েছে চিত্রা কাব্যগ্রন্থ। তার আসলে অনেক কাব্যগ্রন্থ আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি একটি কাহিনী কবিতা, অর্থাৎ এখানে একটি গল্প কাহিনীকে কবিতা মাধ্যমে তুলে ধরেছেন। আমরা এখানে দেখো মূল বক্তব্য যেটা আমরা জানবো সেটি হচ্ছে দরিদ্র কৃষক ছিল কে উপেন। অভাব অনটনের কারণে তার সব জমি বিক্রি করে দেওয়ার পরে শুধুমাত্র 2 বিঘা জমি ছিল। কিন্তু একদিন কি বললো রাজা ভূস্বামী, রাজা এসে বলল যে তোমার এই 2 বিঘা জমি আমার দরকার, আমার বাগানটাকে আরো বড় করতে হবে। এবং যখন উপেন এটা এমনি দিতে চাইলো না, তখন সে সেটা অন্যায়ভাবে দখল করে নিল, আদালতের মাধ্যমে তাকে ঋণ খেলাপি করে সেটা দখল করে নিল। এবং 7 পুরুষের যে স্মৃতি বিজড়িত জমি, সেই জমি উপেন না দিতে চাইলে আসলে সে জমিদারের নিষ্ঠুরতার শিকার হয়, এবং এই শিকার হয়ে সে জমি মিথ্যা মামলায় পড়ে জমি দিতে বাধ্য হয়। এবং ভিটে ছাড়া হয়ে উপেন সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরে বেড়ায়, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে। এবং এই যে দেশে এসে ঘুরে বেড়ালেও আমরা দেখতে পাই উপেন তার এই 2 বিঘা জমির স্মৃতি ভুলতে পারেনি কখনো। তারপর সে এভাবে চলতে ফিরতেই সে আমরা দেখতে পাই কবিতায় একদিন সে বছর 15 সাল পরে একদিন সে গ্রামে ফিরে আসে। গ্রামের স্মৃতি ঘেরা যে তার পরিবেশ,
এখানে আমরা দেখতে পাবো কবিতার মূল বক্তব্যে যে আমরা এখানে একটি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে কবিতায়, যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটির বর্ণনা কবি দিয়েছেন। এবং সেখানে এই বর্ণনা দিতে গিয়ে আসলে এখানে উপেনের মাধ্যমে তুলে ধরেছেন। উপেন তার বালককালের স্মৃতির কথা বলেছেন এবং সেখানে সে ঝড়ের দিন আম কুড়াতো, স্কুল থেকে পালাতো, বিভিন্ন কিছু করতো, সেটা সে তুলে ধরেছে। এই যে তার স্মৃতিচারের মধ্য দিয়ে যখন এই তার 2 বিঘা জমির উপরে তার যে স্মৃতি ছিল শুধুমাত্র একটি আম গাছ, সেখানেই সে বসেছিল এবং সেই সময় 2টি আম ছিঁড়ে পড়ে এবং সেটাকে সে তার ভাবে যে আমার এই যে জন্মভূমি মাতা আমাকে ভুলে যায় নাই, আমাকে তার স্নেহ দিল। তো পরবর্তীতে দেখা যায় যে এই বাগানের যে মালি ছিল, বাগান দেখাশোনা করতো, সে এসে তাকে চোর হিসাবে আখ্যায়িত করে এবং শেষে সাধুবেশী চোর হিসাবে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি কি দেখাতে চেয়েছেন, আমি যে বললাম যে সমাজে এক শ্রেণীর লুটেরা আছে যে নিজের অনেক থাকা সত্ত্বেও অন্যের টাকা পয়সা, অন্যের অর্থ সম্পদ, অন্যের ভূমি জমি সবকিছুর প্রতি তার লোভ থাকে, লুট করার ইচ্ছা থাকে। সেই লুটেরা বিত্তমান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুটে করে সম্পদশালী হয়। তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। তাহলে আসলে শিক্ষার্থীরা তোমরা আমার সাথে থাকলে বা ক্লাসে থাকলে আমরা এটাকে দিয়ে একটি নাটক বানাতে পারতাম বা আমরা এটা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারতাম। যেহেতু আমাদের সিচুয়েশন ভিন্ন, তোমরা আমার সামনে নাই, আমি ক্লাস করছি, তারপরেও তোমরা এটা বুঝে পড়ার চেষ্টা করবে। এখানে কিছু এই কবিতাটিতে কিছু প্রশ্ন আছে, এখানে অনুশীলনীতেও দেওয়া আছে, তার বাইরে আরো কিছু প্রশ্ন আমি তোমাদের পড়াবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে প্রশ্ন আছে, দেখো 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? 2 বিঘা জমি হচ্ছে একটি কাহিনী কবিতা। তারপরে হচ্ছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড় রাত্রি রাহিক ঘুম, পংক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে আমরা বহু নির্বাচনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলোর মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। এখানে হবে স্মৃতি কাতরতা, স্পর্শ কাতরের স্মৃতি কাতরতা। বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে, তা হচ্ছে কি পেলে 2 বিঘে প্রস্তে ওদিকে সমান হইবে টানা। এই যে এখানে আসলে সেই বিষয়টা ফুটে উঠেছে। তারপরে এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ঘুরি বুড়ি, এখানে সবগুলোই হয়। তারপরে যে 2টা হবে 2 এবং 3, আমরা এটা পড়ার চেষ্টা করবো। এখানে দেখো আরেকটি পরের পৃষ্ঠায় একটি উদ্দীপক আছে। রাজীব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছে, কিন্তু তারপর তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারের কুড়ের ঘরে, যেখানে কেটেছে তার শৈশব কৈশোরের সোনালী সময়। আসলে যে উদ্দীপকটা আছে, আমরা এখানে কবিতাটা পড়লেই বুঝতে পারি যে এখানে যে উপেন সন্ন্যাসী বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়, কিন্তু তার মন পড়ে থাকে সেই 2 বিঘা জমির কাছেই, সেটাকে সে ভুলতে পারে না। এখানে যে আমেরিকা প্রবাসী রাজীব, সেই বিষয়টাই তার যে দেশে যখন ছিল সেই সময়ের যে প্রকৃতি, সেই সময়ের যে অবস্থা, সেটা সে ভুলতে পারে না। অর্থাৎ এখানে উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় 2 বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? এটা হবে স্বদেশ প্রীতি, এবং সেটা উক্ত অনুভূতি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। আসলে যেখানে জন্মগ্রহণ করি সেটার প্রতি মায়া আসলে আলাদাই, এবং এই জন্যই আসলে এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, দেশাত্মবোধক গান, এগুলো আসলে এই জন্যই রচনা করা হয়েছে। এবার আমরা আরো কিছু প্রশ্ন আছে, দেখো আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখবে। অনেক প্রশ্ন বের করা যাবে, তারপর কিছু প্রশ্ন আমি লিখে দিয়েছি ছোট ছোট জ্ঞানমূলক। যেমন ধরো 1 নম্বরে আছে কার 2 বিঘা জমি ছিল? কার জমি ছিল? আমরা উত্তর উপেন। তারপরে হচ্ছে ভূস্বামী কার জমি কিনে নিতে চাইলেন? ভূস্বামী এখানে উপেনের জমি কিনে নিতে চাইলেন। ভূস্বামী মানে হচ্ছে যার অনেক জমি আছে। 3 নম্বর হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশনামাকে কি বলে?
আমরা এখানে একটা লাইন পড়ছিলাম যে আদালতের ডিক্রি। আদালতের ডিক্রি অর্থ হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশ। যে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতি। অর্থাৎ এখানে আদালতের হুকুম বা নির্দেশনামাকে বলা হয় ডিক্রি। 4 নম্বরে আছে 2 বিঘা জমির পরিবর্তে উপেন বিধাতার কাছে কি পেল। আমরা এখানে দেখি যে মনে ভাবিলান মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বিঘা জমির পরিবর্তে উপেনকে বিধাতা বিশ্ব নিখিল লিখে দিল, অর্থাৎ গোটা দুনিয়াটাই লিখে দিল। তারপরে কার হস্ত কাঙ্গালের ধন চুরি করে। এখানে কাঙ্গালের ধন চুরি করে রাজার হস্ত। হস্ত মানে হাত। এছাড়া এখানে বইয়ে আমাদের দেখো সৃজনশীল একটি প্রশ্ন আসছে উদ্দীপক সহ। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান, আর দোকানের পাশে হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ন্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। এখানে প্রথমটি জ্ঞানমূলক প্রশ্ন আছে। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমরা জানি উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক থাকে না, এটা বই থেকেই দেওয়া হয় এবং উত্তরটা বই থেকেই হয়, পড়া থেকেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। এখানে কবি পরিচিতিতে আমি পড়িয়েছি। নোবেল পুরস্কার পান 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি। তারপরে রাজার হস্তকরে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে। এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে লুটেরা যারা আছে অনেক সম্পদের মালিক, তারপরেও তারা ধনী গরিব বা যারা নির্যাতিত শোষক শ্রেণী তাদের আরো সম্পদ তারা নিজের করে পেতে চায়, সেটা হোক অন্যায় বা ন্যায়, যেভাবেই হোক প্রভাব প্রতিপত্তির সাহায্যে তারা নিজের করে নিতে চায়। এখানে এই বিষয়টাই বলা হয়েছে। হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। অর্থাৎ এখানে বাবু সাহেবের চরিত্র আর রাজার চরিত্র কিন্তু একই রকম, এবং আর এই যে উপেনের চরিত্র আর মতিন মিয়ার চরিত্র একই রকম। এখানে আমরা প্রয়োগমূলক প্রশ্ন লিখতে গেলে আমরা এই উদ্দীপকটা দেখব এবং তার সাথে আমরা নিজে যে আসলে এই বিষয়টা আমরা এইভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়টা নিজেরা চিন্তা করে সুন্দর করে লিখতে হবে। এবং 3 নম্বরে 3টা ধাপই রাখতে হবে। তোমাকে একটু প্রথমে লিখতে হবে যে জ্ঞানমূলকের সাথে কি সম্পর্ক, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগ। তারপরে আছে 4র্থ নম্বর প্রশ্ন, ঘ নাম্বার, উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা, এই বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করা। অর্থাৎ এটাকে তোমাকে মতামত দিয়ে উদ্দীপক এবং কবিতার দুইটার সমন্বয়ে তোমাকে মতামতটা দিয়ে যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা 2 বিঘা জমি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 3টা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই কবিতাটি ভালো করে পড়বো, বিষয়বস্তু জানবো এবং দেখবা, তারপরে পরীক্ষায় সৃজনশীল যে ধরনের প্রশ্ন আসুক আমাদের লেখাটা সহজ হবে। এবং বহু নির্বাচনী তো আছে, দেখবে এখান থেকে তুমি কবিতাটা পড়বা, তারপর হচ্ছে শব্দার্থ ও কবি পরিচিতি পড়তে হবে, যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। এবং যত বেশি আমরা পড়বো বা চর্চা করবো তত আমাদের কাছে সেটা সহজ হবে। যেহেতু আমাদের ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের পড়ার বিকল্প নাই, বেশি বেশি পড়তে হবে। তো শিক্ষার্থীরা সবাই বাসায় থাকো, পড়াশোনা করো, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, যে আমরা যাই রেস্টুরেন্টে খেয়ে আসি, ভালো লাগতেছে না বাইরে ঘুরে আসি, এটা করবে না। সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো, আর স্কুল থেকে যে নির্দেশনাগুলো যাবে, এসএমএস গুলো যাবে সেটা দেখবে। এবং আমি আশা করি তোমরা বা আমাদের যে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেল বলো আর ফেসবুক পেজ বলো, অনলাইন পেজ, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং সবাই সেখানে তোমার উপস্থিতিটা দিবে। এবং দেখাচ্ছে স্কুল খুললে সেই বিষয়টা কিন্তু কাউন্ট হবে, যে আমাদের যে সিএ আছে সেখানে
হবে। এই জন্য আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।